হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি পার্থপ্রতিম সরকার এবং তোমরা এখন রয়েছো কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যারের টিউটোরিয়ালে। আজকের এই টিউটোরিয়াল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 8-এর ছাত্রছাত্রীদের জন্য, যেখানে আমি পড়াবো তোমাদের যেটি লেসন 12 সামওয়ান বাই ওয়াল্টার জন ডিলামেয়ার। কবি ওয়াল্টার জন ডিলামেয়ারের সেই বিখ্যাত কবিতা সামওয়ানের অ্যাক্টিভিটিগুলি। আমরা আগের দিনেতে সামওয়ান কবিতাটি পড়ে গেছি, তার বঙ্গানুবাদ করে গেছি। যদি কেউ না দেখে থাকো ভিডিওটি বা যদি কেউ মিস করে যাও, তাহলে কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই চ্যানেলে যাবে, সেখানে যে প্লেলিস্ট আছে সেখানে ক্লাস 8-এর প্লেলিস্ট ওপেন করলেই দেখতে পাবে ভিডিওটি সেখানে আপলোড করা আছে। ভিডিওটি দেখে নিও, তাহলে তোমাদের এই প্রশ্ন উত্তরগুলো করতে সুবিধা হবে। ওকে, চলো আজকে সামওয়ানের অ্যাক্টিভিটিসগুলো করে নিই। অ্যাক্টিভিটি 1, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। নিচে যে বিকল্পগুলি দেওয়া আছে তার মধ্যে যেটি সঠিক তার পাশে টিক চিহ্ন দিতে হবে। নাম্বার 1, দ্য ডোর ওয়াজ বিগ, স্মল, ওয়াইড। দরজাটি কেমন ছিল, বড়, ছোট না চওড়া? আমরা জানি দরজাটি ছিল খুবই ছোট, কাজেই অ্যান্সার হবে বি, স্মল। দ্য ডোর ওয়াজ বি, স্মল। Number 2, the poet looked backward and forward, up and down, to left and right. আমরা দেখেছি কবি দরজাটি খোলার পরে বাঁ দিক থেকে ডান দিকে তাকিয়েছিলেন, কাজে অ্যান্সারটা হবে সি, টু লেফট অ্যান্ড রাইট। দ্য পোয়েট লুকড টু লেফট অ্যান্ড রাইট। Number 3, the busy beetle was tapping in the wall, door, window. আমরা দেখেছি এই গুবড়ে পোকাটি দেওয়ালে আওয়াজ করছিল, কাজে অ্যান্সার হবে the busy beetle was tapping in the a wall. Number 4, the cricket was singing, whistling, চিরপিং। আমরা দেখেছি এই ক্রিকেট বা ঝিঝি পোকাটি হুইসলিং বা সিজ দিচ্ছিল, কাজে অ্যান্সার হবে দ্য ক্রিকেট ওয়াজ বি, হুইসলিং। অ্যাক্টিভিটি 2, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে আমাদেরকে এই শূন্যস্থানগুলি পূর্ণ করতে হবে। এ, সামওয়ান কেম নকিং অ্যাট ড্যাশ। আমাদের কবিতা থেকে আমরা দেখেছি সামওয়ান কেম নকিং অ্যাট দ্য পোয়েটস উই, স্মল ডোর। সামওয়ান কেম নকিং অ্যাট দ্য পোয়েটস উই, স্মল ডোর। বি, দেয়ার ওয়াজ নো স্টিয়ারিং ইন ড্যাশ, দেয়ার ওয়াজ নো স্টিয়ারিং ইন দ্য স্টিল ডার্ক নাইট। কবিতাতেই আছে দেয়ার ওয়াজ নো স্টিয়ারিং ইন দ্য স্টিল ডার্ক নাইট। নাম্বার সি, দ্য পোয়েট হার্ড দ্য স্ক্রিচ আউলস কল ফ্রম। আমরা দেখেছি কবি এসে আউলের চিৎকারটা শুনছেন জঙ্গল থেকে, যে আমরা লিখবো দ্য পোয়েট হার্ড দ্য স্ক্রিচ আউলস কল ফ্রম দ্য ফরেস্ট। নাম্বার ডি, দ্য পোয়েট ডিড নট নো। কবি জানেন না, কি জানেন না, যে কে তার দরজায় এসে কড়া নাড়ছে, যেটা আমরা লিখবো দ্য পোয়েট ডিড নট নো হু কেম নকিং অ্যাট হিজ ডোর। দ্য পোয়েট ডিড নট নো হু কেম নকিং অ্যাট হিজ ডোর। ওকে। অ্যাক্টিভিটি 3তে বলা আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, হু ডু ইউ থিঙ্ক কেম নকিং অ্যাট দ্য পোয়েট স্মল ডোর। তোমার কি মনে হয় যে কে এসে কবির ওই ছোট্ট দরজায় ধাক্কা দিচ্ছিল? এই প্রশ্নের উত্তরটা আমরা বোর্ডে লিখে করব। এটা আমরা একটু পরে করছি, তার কারণ অ্যাক্টিভিটি 5-এতেও আরও 4টি প্রশ্ন আছে। যখন এই প্রশ্নগুলো করব তখনই একসঙ্গে এই প্রশ্নটিও উত্তর আমরা বোর্ডে লিখব। ওকে, তার আগে চলো অ্যাক্টিভিটি 4টা করে নিই। অ্যাক্টিভিটি 4-এ আছে ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে আমাদের এই চার্টটাকে ফিল করতে হবে। এখানে একদিকে আছে হু এবং অন্যদিকে আছে ডিড হোয়াট, মানে কে এবং কি করেছিল। কেগুলো দেওয়া আছে, কি করেছিলগুলো আমাদের লিখতে হবে। কেতে দেওয়া আছে নাম্বার 1-এ সামওয়ান মানে যে কেউ কি করেছিল? আমরা জানি যে কেউ এসে কবির দরজাতে কড়া নেড়েছিল বা ধাক্কা দিয়েছিল। আমরা কি লিখবো? কেম নকিং অ্যাট দ্য ডোর, কেম নকিং অ্যাট দ্য ডোর বা কেম নকিং অ্যাট দ্য পোয়েটস ডোর। ওকে। নাম্বার 2, বিটেল কি করেছিল? ট্যাপিং ইন দ্য ওয়াল। বিটেল সে দেওয়ালেতে ট্যাক করে আওয়াজ করছিল, ট্যাপ করছিল, ট্যাপিং ইন দ্য ওয়াল। নাম্বার 3, আউল কি করেছিল? স্ক্রিচিং ইন দ্য ফরেস্ট। সে জঙ্গলের মধ্যে চেঁচাচ্ছিল, মানে তার গলার তীক্ষ্ণ স্বরে সে জঙ্গলের মধ্যে চেঁচাচ্ছিল, সেটাই আমরা লিখবো আউল স্ক্রিচিং ইন দ্য ফরেস্ট। আর নাম্বার 4, ক্রিকেট কি করছিল? আমরা দেখছি ক্রিকেট হুইসেল দিচ্ছিল, কাজে আমরা লিখবো হুইসলিং। ওকে। এরপরে দেখো অ্যাক্টিভিটি 5, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, যেখানে 4টি প্রশ্ন আছে। চলো আমরা অ্যাক্টিভিটি 5 এবং অ্যাক্টিভিটি 3 এই সবকটি প্রশ্নকেই একসঙ্গে বোর্ডে লিখে করি। ওকে, দেখো আমি কোয়েশ্চেন নাম্বার 5 এবং কোয়েশ্চেন নাম্বার 3 প্রশ্ন এবং উত্তরগুলো বোর্ডে লিখেছি। চলো একবার তোমাদের সঙ্গে আলোচনা করে নিই। প্রথমে আমি কোয়েশ্চেন নাম্বার 5-এর 4টে প্রশ্ন এবং তাদের উত্তর লিখেছি, এবং শেষে দেখতেই পাচ্ছ কোয়েশ্চেন নাম্বার 3 সেই প্রশ্নটি এবং উত্তরটি আছে, যেটি মাত্র একটি প্রশ্ন। চলো এবার এগুলো একবার আলোচনা করে নিই। কোয়েশ্চেন নাম্বার 5-এর এ,
হোয়াট ডিড দ্য পোয়েট ডু আফটার হি হার্ড দ্য নকিং অন দ্য ডোর? হোয়াট ডিড দ্য পোয়েট ডু আফটার হি হার্ড দ্য নকিং অন দ্য ডোর? যখন ঘরের দরজায় সেই আওয়াজ বা ধাক্কার আওয়াজ কবি পেলেন তখন তিনি কি করলেন? তখন আমরা জানি কবি দরজাটা খুললেন এবং একবার বাঁ দিকে এবং ডান দিকে দুদিকেই তাকালেন যে কেউ আছে কিনা সেটা দেখার জন্য। সেটাই আমরা লিখেছি, দ্য পোয়েট ওপেন দ্য ডোর অ্যান্ড লুক টু দ্য লেফট অ্যান্ড রাইট। দ্য পোয়েট ওপেন দ্য ডোর অ্যান্ড লুক টু দ্য লেফট অ্যান্ড রাইট। বাঁ দিক এবং ডান দিকে তিনি তাকালেন। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ওয়াজ দ্য নাইট লাইক? রাত্রি কেমন ছিল? আমরা জানি রাতটা ছিল অন্ধকার এবং নিঃশব্দ, স্টিল অ্যান্ড ডার্ক। সেটাই আমরা লিখেছি দ্য নাইট ওয়াজ স্টিল অ্যান্ড ডার্ক। এটা আমাদের বইয়েরই মানে কবিতারই লাইন, সেটাই আমরা লিখেছি দ্য নাইট ওয়াজ স্টিল অ্যান্ড ডার্ক। ওকে। নাম্বার সি, নেম দ্য ইনসেক্ট মেনশনড ইন দ্য পোয়েম। এই কবিতাতে যে সমস্ত পতঙ্গের নাম আছে সেগুলোকে আমাদেরকে উল্লেখ করতে হবে। এই কবিতায় আমরা দেখেছি মাত্র দুটি পতঙ্গ আছে, একটা বিটেল বা গুবড়ে পোকা, আর একটা ক্রিকেট বা ঝিঝি পোকা। সে দুটোর নামকে আমাদের মেনশন করতে হবে। দ্য ইনসেক্টস মেনশনড ইন দ্য পোয়েম আর বিটেল অ্যান্ড ক্রিকেট। দ্য ইনসেক্টস মেনশনড ইন দ্য পোয়েম আর বিটেল অ্যান্ড ক্রিকেট। Okay, last question, question number D. Why does the poet use the expression at all thrice in the last line of the poem? Why does the poet use the expression at all thrice in the last line of the poem? এটাই সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্ন যে কবি একদম শেষের লাইনে অ্যাটল কথাটিকে তিনবার ব্যবহার করছেন কেন? মানে অ্যাটল অ্যাটল অ্যাটল, তিনি এই অ্যাটল কথাটিকে তিনবার কেন ব্যবহার করছেন? আমরা আগেই বলেছি যে কোনো একটা জিনিসকে রিপিটেশন ঘটানো হয়, কোনো জিনিসকে টু এমফাসাইজ দ্যাট পার্টিকুলার থিং, কোনো জিনিসকে জোর দেওয়ার জন্য, কোনো জিনিসকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য বা তাতে জোর দেওয়ার জন্য আমরা রিপিটেশন ঘটাই। তা কবিতাতে এই অ্যাটল কথাটা আমরা দেখছি কবি তিনবার ব্যবহার করছেন এই কথাটা বোঝাবার জন্য যে তিনি সত্যি যে দরজা, তার ঘরের দরজাটা ধাক্কা দিচ্ছিল তাকে তিনি চেনেন না, এই বিষয়টিকে তিনি জোর গলায় প্রতিষ্ঠা করার জন্য অ্যাটল কথাটা তিনবার ব্যবহার করছেন। সেটাই আমরা লিখব, দ্য পোয়েট ইউজেস দ্য এক্সপ্রেশন অ্যাটল উইদিন কোট থ্রাইস টু এমফাসাইজ দ্য ইমপ্রেশন অ্যাবাউট হিজ অ্যাবসলিউট ইগনোরেন্স রিগার্ডিং দ্য পার্সন হু কেম নকিং অ্যাট হিজ ডোর। আবার ভালো করে দেখে নাও, দ্য পোয়েট ইউজেস দ্য এক্সপ্রেশন অ্যাটল থ্রাইস, কবি অ্যাটল কথাটাকে তিনবার ব্যবহার করেছেন টু এমফাসাইজ দ্য ইমপ্রেশন, এটাকে বোঝাবার জন্য, এটাকে জোর দেওয়ার জন্য, অ্যাবাউট হিজ অ্যাবসলিউট ইগনোরেন্স রিগার্ডিং দ্য পার্সন হু কেম নকিং অ্যাট হিজ ডোর, তার ঘরের দরজায় যে ব্যক্তি কড়া নাড়তে এসেছিল তাকে তিনি একদমই চেনেন না, তিনি তার সম্পর্কে কিছুই জানেন না, এটাকে বোঝাবার জন্য কবি এই অ্যাটল কথাটাকে তিনবার ব্যবহার করছেন। তা কি লিখলাম আরেকবার দেখি, দ্য পোয়েট ইউজেস দ্য এক্সপ্রেশন অ্যাটল থ্রাইস টু এমফাসাইজ দ্য ইমপ্রেশন অ্যাবাউট হিজ অ্যাবসলিউট ইগনোরেন্স রিগার্ডিং দ্য পার্সন হু কেম নকিং অ্যাট হিজ ডোর। ওকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে এটাকে দেখে নিও। কোয়েশ্চেন নাম্বার 5-এর 4টে প্রশ্ন এবং উত্তর এখানে হয়ে গেল। ওকে, এরপরে দেখো কোয়েশ্চেন নাম্বার 3-র প্রশ্ন এবং উত্তরটা আমি লিখে দিয়েছি। হু ডু ইউ থিঙ্ক কেম নকিং অ্যাট দ্য পোয়েট স্মল ডোর? হু ডু ইউ থিঙ্ক কেম নকিং অ্যাট দ্য পোয়েট স্মল ডোর? কবির ওই ছোট্ট দরজা থেকে ধাক্কা মারতে এসেছিল বলে তুমি মনে করছো? দো আই অ্যাম নট শিওর, আই থিঙ্ক ইট ওয়াজ দ্য বিটেল that had been tapping on the door which appeared the poet as knocking. Though I am not sure, আমি যদিও খুব নির্দিষ্ট করে বলতে পারছি না বা আমি নিশ্চিত নই, I think it was the beetle, আমার মনে হয় এটা হচ্ছে গুবড়ে পোকা, that had been tapping on the door, যে দরজার উপরে ট্যাপ ট্যাপ করে আওয়াজ করছিল, which appeared the poet as knocking, যেটা কবির কাছে মনে হচ্ছিল কেউ তার ঘরের দরজায় ধাক্কা মারছে। গুবড়ে পোকাটা ঘরের দরজায় হয়তো ট্যাপ ট্যাপ করে আওয়াজ করছিল, যেটা শুনে কবি ওই নিঃশব্দ রাত্রে কবি মনে করছেন যে কেউ তার ঘরের দরজায় ধাক্কা মারছে। Though I am not sure, I think it was the beetle that had been tapping on the door which appeared the poet as knocking. ওকে, তাহলে এই যে কোশ্চেন নাম্বার 5-এর 4টে এবং 3 প্রশ্ন এবং উত্তরগুলো লেখা হয়ে গেল। তোমরা ধীরে সুস্থে এগুলোকে লিখে নাও এবং দরকার হলে একটা স্ক্রিনশট নিয়ে নাও এবং জুম করে খাতায় সুন্দর করে লিখে নিও। এই প্রশ্ন এবং উত্তরগুলো কিন্তু ইম্পর্টেন্ট, মানে তোমাদের সামওয়ান কবিতাটি খুব ইম্পর্টেন্ট এবং তার সঙ্গে সঙ্গে এই প্রশ্ন উত্তরগুলো ইম্পর্টেন্ট, কাজে এইগুলো ভালো করে একবার দেখে নিও। চলো এরপরে অ্যাক্টিভিটি 6-এর এতে কী আছে একবার দেখে নিই। অ্যাক্টিভিটি 6-এর এতে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য গিভেন ভার্বস ইন দ্য ব্র্যাকেটস। ব্র্যাকেটেতে যে ভার্ব ফর্মগুলো দেওয়া আছে তার যেটা কারেক্ট ফর্ম হবে সেগুলো দিয়ে আমাদের শূন্যস্থান পূর্ণ করতে হবে। নাম্বার 1, দ্য মেয়র ড্যাশ টু পুনে নেক্সট উইক, গো,
মানে গো ভার্বের যেটা কারেক্ট ফর্ম সেটা দিয়ে আমাদেরকে এই শূন্যস্থানটা পূর্ণ করতে হবে। দ্য মেয়র ড্যাশ টু পুনে নেক্সট উইক, মেয়র পরের সপ্তাহে পুনে যাবেন, কাজে এটা ফিউচার টেন্সের, কাজে হবে দ্য মেয়র উইল গো টু পুনে নেক্সট উইক, উইল গো টু পুনে নেক্সট উইক। নাম্বার 2, বাই নেক্সট ডিসেম্বর উই ড্যাশ হিয়ার ফর 3 days, এটাও ফিউচার টেন্সে, এটা স্টে তার কারেক্ট ফর্ম আমাদের করতে হবে। বাই নেক্সট ডিসেম্বর কমা উই শ্যাল হ্যাভ স্টেড, উই শ্যাল হ্যাভ স্টেড হিয়ার ফর 3 days, আমাদেরকে লিখতে হবে উই শ্যাল হ্যাভ স্টেড হিয়ার ফর 3 days। নাম্বার 3, পারহ্যাপস দে ড্যাশ ডুয়ার্স লেটার, ব্র্যাকেট আছে ভিজিট, কাজে এটাও ফিউচার টেন্সেই, পারহ্যাপস দে উইল ভিজিট ডুয়ার্স লেটার, সম্ভবত তারা ডুয়ার্সে পরে ভিজিট করবেন, পারহ্যাপস দে উইল ভিজিট ডুয়ার্স লেটার। নেক্সট, দ্য বয় ড্যাশ টেলিভিশন সিন্স মর্নিং ওয়াচ, মানে ছেলেটি সকাল থেকে টিভি দেখছে, সেটা আমাদের লিখতে হবে, কাজেই এখানে ওয়াচের হবে হ্যাজ বিন ওয়াচিং, মানে এখনও দেখছে, কন্টিনিউয়াস টেন্স চলছে। দ্য বয় হ্যাজ বিন ওয়াচিং টেলিভিশন সিন্স মর্নিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, দ্য বয় হ্যাজ বিন ওয়াচিং টেলিভিশন সিন্স মর্নিং। ওকে, অ্যাক্টিভিটি 6 এর বিতে কি আছে দেখে নিই। ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস আন্ডারলাইন দ্য ফ্রেজেস অ্যান্ড স্টেট হোয়াট কাইন্ড অফ ফ্রেজেস দে আর, নিচের বাক্যগুলিতে যে ফ্রেজগুলি আছে সেগুলিকে আন্ডারলাইন করতে হবে এবং তারা কী ধরনের ফ্রেজ সেটা বলতে হবে। 1, হি ওয়ান্টেড টু স্পিক টু হিজ টিচার, হি ওয়ান্টেড টু স্পিক টু হিজ টিচার, টু হিজ টিচারটা হচ্ছে ফ্রেজ, এটা একটা নাউন ফ্রেজ। হি ওয়ান্টেড টু স্পিক টু হিজ টিচার, টু হিজ টিচার একটা ফ্রেজ, এটা একটা নাউন ফ্রেজ। নাম্বার 2, অ্যাট দিস মোমেন্ট ইটস রেনিং হার্ড, অ্যাট দিস মোমেন্ট এটা একটা ফ্রেজ, যেটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ টাইম। অ্যাট দিস মোমেন্ট এই সময়ে, ইটস রেনিং হার্ড এই সময়, এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ টাইম। নাম্বার 3, টু ডু ওয়েল ইন দ্য কম্পিটিশন ইজ মাই এম, টু ডু ওয়েল ইন দ্য কম্পিটিশন, ইন দ্য কম্পিটিশন এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ, কাজে আমরা ইন দ্য কম্পিটিশন আন্ডারলাইন করবো, নিয়ে পাশে লিখবো প্রিপোজিশনাল ফ্রেজ। ওকে। নাম্বার 4, দে লিভ ইন এ হাউস মেড অফ উড, মেড অফ উড এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, সেটা আমরা মেড অফ উড আন্ডারলাইন করে পাশে লিখবো অ্যাডজেক্টিভ ফ্রেজ। চলো এরপরে অ্যাক্টিভিটি 6 এর সিটা দেখে নিই। ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস আন্ডারলাইন দ্য ক্লজেস অ্যান্ড স্টেট হোয়াট কাইন্ড অফ ক্লজেস দে আর, নিচের বাক্যগুলিতে যে ক্লজগুলি আছে সেগুলি আন্ডারলাইন করতে হবে এবং কোনটি কী ধরনের ক্লজ সেটা আমাদেরকে পাশে লিখতে হবে। নাম্বার 1, দ্য চাইল্ড র্যান অ্যাওয়ে অ্যাজ সুন অ্যাজ সি স দ্য স্ট্রেঞ্জ ম্যান, দ্য চাইল্ড র্যান অ্যাওয়ে অ্যাজ সুন অ্যাজ সি স দ্য স্ট্রেঞ্জ ম্যান, অ্যাজ সুন অ্যাজ সি স দ্য স্ট্রেঞ্জ ম্যান এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ক্লজ, কাজে আমরা অ্যাজ সুন অ্যাজ সি স দ্য স্ট্রেঞ্জ ম্যান আন্ডারলাইন করবো, পাশে লিখবো এটি অ্যাডভার্বিয়াল ক্লজ। নাম্বার 2, আই স অ্যান ওল্ড ওম্যান হু ওয়াজ ক্যারিং এ চাইল্ড, হু ওয়াজ ক্যারিং এ চাইল্ড এটি একটি ক্লজ, এটি একটি রিলেটিভ ক্লজ, মানে অ্যাডজেক্টিভ ক্লজ, যেটাই রিলেটিভ ক্লজ সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, কাজেই আই স অ্যান ওল্ড ওম্যান হু ওয়াজ ক্যারিং এ চাইল্ড এটা একটা রিলেটিভ ক্লজ। নাম্বার 3, দ্য ডগ ফলোস হিজ মাস্টার হোয়ার এভার হি গোজ, হোয়ার এভার এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ, কাজে হোয়ার এভার হি গোজ আমরা পুরোটা আন্ডারলাইন করবো, হোয়ার এভার হি গোজ এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। নাম্বার 4, উই অল থট দ্যাট ইট উড নট রেন টুডে, দ্যাট ইট উড নট রেন টুডে এটা একটা নমিনাল ক্লজ বা নাউন ক্লজ। উই অল থট দ্যাট ইট উড নট রেন টুডে, দ্যাট ইট উড নট রেন টুডে এটা একটা নমিনাল ক্লজ বা নাউন ক্লজ। ওকে। নেক্সট 6 এর ডি, চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ, নিচের বাক্যগুলিকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হবে। নাম্বার 1, ইন্ডিয়া ওন দ্য ওয়ার্ল্ড কাপ ইন ক্রিকেট রিসেন্টলি, ইন্ডিয়া ওন দ্য ওয়ার্ল্ড কাপ ইন ক্রিকেট রিসেন্টলি এর প্যাসিভ ফর্ম আমরা কি লিখব, রিসেন্টলি দ্য ওয়ার্ল্ড কাপ ইন ক্রিকেট ওয়াজ ওন বাই ইন্ডিয়া, রিসেন্টলি দ্য ওয়ার্ল্ড কাপ ইন ক্রিকেট ওয়াজ ওন বাই ইন্ডিয়া। নাম্বার 2, দ্য টিচার ওয়াজ টিচিং ইংলিশ, দ্য টিচার ওয়াজ টিচিং ইংলিশ এটা যদি প্যাসিভ করি, ইংলিশ ওয়াজ বিং টট বাই দ্য টিচার, ইংলিশ ওয়াজ বিং টট বাই দ্য টিচার। নাম্বার 3, রানি সিঙ্গিং এ বিউটিফুল সং, রানি সিঙ্গিং এ বিউটিফুল সং এটার যদি আমি প্যাসিভ করি, এ বিউটিফুল সং ইজ বিং সাং বাই রানি, এ বিউটিফুল সং ইজ বিং সাং বাই রানি। Number 4, the wind blew away the rooftops of the house, the wind blew away the rooftops of the house এটা যদি আমরা প্যাসিভ করি, the rooftops of the house were blown away by the wind, the rooftops of the house were blown away by the wind. Okay. Activity 7, Activity 7 এ আছে make meaningful sentences of your own with the following words, নিচে যে শব্দগুলি আছে তাই দিয়ে
বাক্য রচনা করতে হবে। চলো সেটাও করে নিই। নাম্বার 1, উই মানে স্মল। কবিতার লাইনটাকে আমরা এখানে খুব সুন্দর ব্যবহার করতে পারি। সামওয়ান কেম নকিং অ্যাট মাই উই কমা স্মল ডোর। সামওয়ান কেম নকিং অ্যাট মাই উই WEE কমা স্মল ডোর। নাম্বার 2, স্টিয়ারিং মানে নড়াচড়া করা। দেয়ার ওয়াজ নো স্টিয়ারিং অফ উইন্ড দেন। দেয়ার ওয়াজ নো স্টিয়ারিং অফ উইন্ড দেন। নাম্বার 3, বিজি। আই অ্যাম ভেরি বিজি টুডে। আই অ্যাম ভেরি বিজি টুডে, আজ আমি খুবই ব্যস্ত। নাম্বার 4, ডিউ ড্রপস মানে শিশির কণা বা শিশির বিন্দু। টুয়ার্ডস দ্য এন্ড অফ অটাম কমা গ্রাসেস আর ল্যাডেন উইথ ডিউ ড্রপস। টুয়ার্ডস দ্য এন্ড অফ অটাম, টুয়ার্ডস দ্য এন্ড অফ অটাম কমা গ্রাসেস আর ল্যাডেন ভর্তি থাকে উইথ ডিউ ড্রপস। ওকে, টুয়ার্ডস দ্য এন্ড অফ অটাম কমা গ্রাসেস আর ল্যাডেন উইথ ডিউ ড্রপস। কাজে এখানে আমাদের সমস্ত অ্যাক্টিভিটিগুলো হয়ে গেল। কাজে সামওয়ান কবিতাটা আমাদের আগেই হয়ে গেছে, আজকে অ্যাক্টিভিটিগুলো হয়ে গেল। সামওয়ান কবিতাটা তোমাদের জন্য মানে তোমাদের থার্ড সামেটিভের জন্য খুবই ইম্পর্টেন্ট। ভালো করে কবিতাটা পড়বে এবং তার সঙ্গে সঙ্গে প্রশ্ন উত্তরগুলো ভালো করে দেখে নেবে। ওকে, দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে। আর যদি আমার পড়ানো তোমাদের ভালো লাগে, যদি এই ভিডিওগুলো তোমাদের কাজে আসে, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। ওকে, দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে।